আসসালামু আলাইকুম এসএসসি 26 এবং 27 এর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো আমাদের এইচএসসি 26 এর জন্য এবং বিশেষ করে 26 এর জন্য 26 এবং 27 সবাই করতেছে আমাদের এই ওয়ান উইক চ্যালেঞ্জের। আজকে আমরা আমাদের সেকেন্ড লাস্ট ক্লাসে চলে এসেছি। আমাদের আগামীকালকে লাস্ট এই কোর্সের বা এই ফ্রি সেশনের ক্লাস হবে। আজকে সেকেন্ড লাস্ট ক্লাস। আজকে আমরা পড়বো সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5, 6, 7 অর্থাৎ 5, 6, 7 এই তিনটা অধ্যায় আমরা আজকে সিকিউ সলভ করব। সো সবাই একটু জয়েন করে ফেলো, তোমাদের বন্ধু বান্ধব যারা তাদের একটু শেয়ার মেনশন করে দাও যাতে সবাই এই ক্লাসগুলোতে জয়েন করে ফেলে। কেমন? আমরা একটু শেয়ার করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দিবা ক্লাসগুলো। ওকে, আমরা সবাই একটু ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিব। হ্যাঁ, সো আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে যাতে সবাই যুক্ত হতে পারে। আজকের এই ক্লাসে আমরা পড়বো আজকে সেকেন্ড পেপার। হ্যাঁ, আজকে আমরা পড়বো সেকেন্ড পেপারে চ্যাপ্টার 5, 6, 7। গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আছে এখানে। 5, 6 যদি একটু লেস ইম্পর্টেন্ট, তবে তোমরা আজকে ক্লাসটা করো, যদি সেম টাইপের কোশ্চেন হয় তোমরা আনসার করবা। আর চ্যাপ্টার 7টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো একটু সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে, যাতে সবাই যুক্ত হতে পারে আমাদের সাথে এই ক্লাসগুলোতে। ওকে, মুন্নি খাতুন আছে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। আমাদের সাথে রয়েছে মিতু, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে রাত্রি রানী আছে, আদাব স্যার। ওকে, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সাইদ, ওয়াও বলছে। আচ্ছা, তারপর হচ্ছে সাকিব হোসেন আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। বেস্ট ক্লাস হবে 100%, থ্যাংক ইউ সাকিব হোসেন। সো আমরা সবাই একটু জয়েন করে ফেলি। মাহা আছে আমাদের সাথে। মাহা বলছে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে রয়েছে শুক্লা কর্মকার আছে, মেঘ বর্ষা, আচ্ছা মেনশন করেছে মেঘ বর্ষাকে। নাইমুল হক আমাদের সাথে রয়েছে, হ্যালো হ্যালো। সো আমরা সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলি। হ্যাঁ, আব্দুল্লাহ ওয়াহিদ আছে, সালাম দিয়েছে। জয়ন্ত দাস আমাদের সাথে আছে, চলে আসছি। ওকে ফাইন। তারপর হচ্ছে নাইমুল হক আছে আমাদের সাথে, হ্যালো। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে রুমাইসা রাফা আমাদের সাথে সালাম দিয়েছে। আমাদের সাথে রানী আছে আমাদের সাথে। স্যার এমসিকিউ ক্লাস তো নিয়ে ইনশাআল্লাহ নিব। নাইম ইসলাম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ ওয়াহিদ বলছে কেমন আছে? ভালো আছেন তাহলে নাইমুল হক, হ্যাপি ম্যারেজ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে মোহাম্মদ আলম আছে, সালাম দিয়েছে। আলী হোসেন আমাদের সাথে আছে সবাই। নাজমুল ইসলাম আছে আমাদের সাথে। কারেন্ট নাই ভাইয়া, তাই ক্লাস করতে পারছি না, রেকর্ডেড ক্লাস করে নিও। সোহেল রানা আছে, সালাম দিয়েছে। ইফতেখার আঞ্জুম আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। জাহির আছে আমাদের সাথে। এই 2 মাসে অর্থনীতি রেডি করাই দেন স্যার। ইনশাআল্লাহ রেডি করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের জন্য। এই 2 মাসের জন্য আমাদের র‍্যাপিড ব্যাচ শুরু হয়েছে, তোমরা জানো। র‍্যাপিড ব্যাচে আমরা ব্যবসা শিক্ষা মানে সকল বিষয় কমপ্লিট করতেছি। খুবই ইফেক্টিভ এই কোর্সটা। যারা এখনো ভর্তি হও না, পড়ালেখার পেজে এখনই মেসেজ দিয়ে বিস্তারিত জানাও এবং কোর্সে ভর্তি হয়ে যাও। রাকিব হাসান আছে, বেস্ট ক্লাস ভাইয়া আপনার, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রাফা বলছে, মেনশন করেছে অনেকজনকে। ওয়াহিদ আছে, আমি এসএসসি 25 ব্যাচ ভাইয়া। ওকে ফাইন ওয়াহিদ, ওয়েলকাম আমাদের ক্লাসে। ইমরান আছে, সালাম দিয়েছে। মাহবুবা আমাদের সাথে আছে, মাহবুবা সালাম দিয়েছে, ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে নূর আছে আমাদের সাথে, সাদিয়া নাবিলা নূর। ওকে, সাইদা নাবিলা নূর আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমরা সবাই একটু শেয়ার মেনশন করে দিব। হ্যাঁ, সবাই একটু শেয়ার মেনশন করে দাও তো দ্রুত। ওকে, জিশান আছে আমাদের সাথে। ওকে, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সাইদা নাবিলা। ওকে, সালাম দিয়েছে। রাফা আছে, মেনশন করেছে। ইমরান আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, সবাইকে চলে আসছে। সাইদা নাবিলা নূর বলছে আমার নাম বলেন স্যার। এই যে বলে দিলাম, শাউট আউট টু ইউ। তো সবাই একটু হ্যাঁ প্রাণ খুলে মন খুলে একটু শেয়ার করে দিবা। আমাদের সাথে রয়েছে ইভিতা তানহা, আমি তোমার নাম বলতে পারতেছি না, ইলভি তানহা না কি, আচ্ছা যাই হোক। ভাই আপনার বুক আছে আমার কাছে। ওকে ফাইন। তারপর হচ্ছে মিহু আমাদের সাথে আছে। কখন শুরু হয়েছে ক্লাস? এই মাত্র শুরু হয়েছে। তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুল নূর আবির আছে, স্যার অর্থনীতি কোর্স কত পড়ান? অর্থনীতি আমাদের কোর্স হচ্ছে, তুমি পড়ালেখা পেজে মেসেজ দাও, বিস্তারিত জেনে ভর্তি হয়ে যাও। আমাদেরকে শুভ বলছে, শুভ বলেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার পেজে ফলো করে আলহামদুলিল্লাহ অনেক ভালো উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ এসএসসি 25 পাস করেছে, অনেক ভালোবাসা রইল ভাই আপনার প্রতি, থ্যাংক ইউ। মেহেদি হাসান শুভ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে আরিফ আছে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। রাকিব আছে, শেয়ার ডান। সাবিদ আছে, অফলাইন স্টুডেন্ট। ওকে, আমরা সবাই শুরু করছি। হ্যাঁ, আমরা ক্লাস শুরু করব। সো তোমরা একটু শেয়ার মেনশন করতে থাকো। এর মধ্যে আমি একটু বলে দিই তোমাদেরকে চ্যাপ্টার 5, 6
এই দুটো অধ্যায় তোমরা সিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ না হলেও এই ক্লাসগুলো করো, যদি কমন পড়ে যায় তাহলে করবা, কিন্তু চ্যাপ্টার 7 তোমাকে করতেই হবে, কারণ এই চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল এখানে তোমার নাম্বার উঠবে, ঠিক আছে? তো এই চ্যাপ্টার তোমাকে করতেই হবে, চ্যাপ্টার 7। তো আমরা শুরু করি, চলো চ্যাপ্টার 5 6 আগে দেখে ফেলি আমরা, তারপর 7 আমরা করব। দেখো আমরা সবাই একটু জয়েন করি, হ্যাঁ সবাই একটু জয়েন করবা, সবাই একটু মনোযোগ দাও ক্লাসে। বলছে বাংলাদেশ একটি ক্ষুদ্র আয়তনের দেশ, কিন্তু জনসংখ্যা প্রায় 16 কোটি। এই বিরাট জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি দেশের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার অভ্যন্তরীণভাবে খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি এবং পল্লী উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে, বিশেষ করে কৃষি উৎপাদনে ভর্তুকি প্রদান, কৃষি ঋণ সহজলভ্যকরণ, কৃষিতে বায়োটেকনোলজি ব্যবহার, তারপর হচ্ছে খাবিখা, তারপর হচ্ছে বিজিএ, বিজিএফ সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। সময় সময় খাদ্য আমদানিও ব্যবস্থা করছে। 1 নম্বর বলছে খাদ্য, ভেজাল খাদ্য কি? আমরা জানি খাবার বিভিন্ন ওয়েতে কি হইতে পারে, তোমার হচ্ছে দূষিত হইতে পারে, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তোমার পরজীবী, বা বলতে পারো যে তুমি হচ্ছে বিভিন্ন চুল থেকে শুরু করে বিভিন্ন কেমিক্যাল থেকে হইতে পারে, তারপর বিভিন্ন হচ্ছে তোমার যেগুলো আমরা বলি যে ময়লা আবর্জনা, পাথর, হ্যাঁ চুল, এই টাইপসের জিনিসগুলো থেকে খাদ্য ভেজাল হইতে পারে। তাহলে ভেজাল খাদ্য কি? আমরা বলবো বিভিন্ন ভেজাল খাদ্য কি, যেই খাদ্য বিভিন্ন মাধ্যমে, যেমন ইস্ট বা ছত্রাক, তারপর হচ্ছে তোমার বিভিন্ন পরজীবী, বা বলতে পারো হচ্ছে বিভিন্ন এরকম আনওয়ান্টেড যেগুলো জিনিস আছে সেগুলোর মাধ্যমে কি হয়, বালি, কাকড় বা এটা জিনিসগুলো দিয়ে দূষিত হওয়া, সেটাকে আমরা বলছি ভেজাল খাদ্য। 2 নম্বর হচ্ছে ভেজাল খাদ্য কিভাবে খাদ্য নিরাপত্তাকে বিঘ্ন করে। অবশ্যই আমরা জানি খাদ্য নিরাপত্তা মানে কি। খাদ্য নিরাপত্তা মানে হচ্ছে একটা দেশে মানুষের বা পরিবারের সকলে পর্যাপ্ত পরিমাণে এবং স্বাস্থ্যসম্মত আর মানে সঠিক দামে, বা বলতে পারো যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এমন খাদ্যের যে প্রাপ্যতা, সেটাকে মূলত আমরা খাদ্য নিরাপত্তা বলি। আর এই খাদ্য নিরাপত্তা একটা মূল উপাদান হচ্ছে খাদ্যের গুণগত মান ঠিক থাকতে হবে। আর খাদ্যের গুণগত মান তখনই ঠিক থাকবে যখন সেই খাদ্যটা ভেজাল হবে না বা ভেজাল মুক্ত হবে, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে ভেজাল খাদ্য খাদ্যের নিরাপত্তাকে বিঘ্ন করে বা এটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে? এই প্রশ্ন তাহলে 1 নম্বর খাদ্য ভেজাল, তাহলে ভেজাল খাদ্য কিভাবে খাদ্য নিরাপত্তাকে বিঘ্ন করে। 3 নম্বর হচ্ছে উদ্দীপকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে বিষয়গুলো কথা বলা হয়েছে তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। অর্থাৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য বিষয়গুলো কথা বলা হয়েছে। দেখো এখানে বলছে যে সরকার অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য কৃষি এবং পল্লী উন্নয়নের জন্য বিশেষ ধরনের কৃষি উৎপাদন ভর্তুকি প্রদান করছে, কৃষি ঋণ সহজলভ্যকরণ, কৃষিতে বায়োটেকনোলজি ব্যবহার, তারপর হচ্ছে খাবিকা, তারপর হচ্ছে বিজিএফ সহ নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। তো আমরা বলবো যে হ্যাঁ, উদ্দীপকের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে যে বিষয়গুলো কথা বলা হয়েছে তা চিহ্নিত করো। তাহলে এখানে আমরা বলবো যে যে বিষয়গুলো কথা বলা হয়েছে কি চিহ্নিত করব। তাহলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য এই যে কাজগুলো করছে, বিশেষ করে খাদ্যে ভর্তুকি প্রদান দিচ্ছে। কৃষিতে ভর্তুকি প্রদান মানে হচ্ছে বোঝাচ্ছে যে মনে করো 1 কেজি সারের দাম যে বিক্রি করতেছে সে 50 টাকা বিক্রি করবে, লাভ সহ বিক্রি করলে আর কি। কিন্তু সরকার বলবে যে না, আমাদের দেশের কৃষক তো গরিব, তোমাকে আমি প্রতি কেজিতে 20 টাকা আমি তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? আমি তোমাকে ভর্তুকি দিব, তুমি এই সারগুলো 30 টাকা করে বিক্রি করবা। তাহলে এটার ফলে কি হবে, আমাদের কৃষকরা কম টাকায় সার কিনতে পারবে। হ্যাঁ, তারপর কৃষি ঋণ সহজলভ্য করতেছে, অর্থাৎ কৃষকদেরকে সহজে ঋণ দিচ্ছে। তাহলে কৃষকরা বেশি উৎপাদন করতে পারতেছে যেহেতু কি দিচ্ছে, তোমার ঋণ দিচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে কৃষিতে বায়োটেকনোলজি ব্যবহার হচ্ছে, বায়োটেকনোলজি ব্যবহারের ফলে উন্নত বীজ আমরা পাচ্ছি। যেখানে আগে দেশীয় জাতের ফসল উৎপাদন করলে 10 মানে মনে করো যে একটা জমিতে এই পরিমাণ একটা জমিতে মনে করো যে 10 মণ ধান উৎপাদন হয়, 10 মণ, ঠিক আছে? 10 মণ ধান উৎপাদন হয়। পরে দেখা যাচ্ছে হাইব্রিড জাতের আমরা ফসল উৎপাদনের ফলে এই জমিতে উৎপাদন করলে সেখানে 50 মণ ধান উৎপাদন হচ্ছে, বুঝা গেছে? এরকম হইতে পারে। এটা গেল 3 নাম্বার। 4 নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দীপকে উল্লেখিত সরকারি পদক্ষেপ সমূহের সাথে বেসরকারি সংস্থার ভূমিকা থাকা জরুরি কি? অবশ্যই আমরা বলবো মূলত একটা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে 3টা সেক্টরের মানে অংশগ্রহণ প্রয়োজন। খাদ্য নিরাপত্তা তখনই আমরা দেখতে পাবো বা প্রপারলি এটা কি করতে পারবো, আমরা খাদ্য নিরাপত্তা রাখতে পারবো। 1, দেশের সরকারকে সচেতন হইতে হবে, যেমন সরকার এখানে অনেকগুলো বিষয় সচেতন হয়েছে। 2 নম্বর, দেশের মানুষকে সচেতন হইতে হবে।
3 নাম্বার হচ্ছে যেগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে, এনজিও আছে, তাদেরকে সচেতন হইতে হবে। হ্যাঁ, তখনই একটা দেশে আমরা বলতে পারি যে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো। ওকে, আচ্ছা সবাই কি একটু ক্লাসে শেয়ার করছো? কেউ ক্লাস শেয়ার করে এমন আছো? একটু দেখাও তো আমাকে, হাত তোলো তো দেখি। সবাই ক্লাস শেয়ার করছো? আমরা যদি এত কম স্টুডেন্ট হই তাহলে কি হবে? এই ক্লাস নিয়ে আর কোনো মজা আছে? মজা নাই তো। তোমরা একটু ক্লাস শেয়ার করে দিও, সবাই একবার একটু শেয়ার করে দিও, আর বলবো না, ঠিক আছে? জাস্ট নিজের ওয়ালে শেয়ার করলে হবে। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর তারপর ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই, নিজের ওয়ালে একবার শেয়ার করে দাও শুধু। আচ্ছা গেল, তাহলে 4 নাম্বার হচ্ছে এটা। এবার আসো, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলছে, এটা খাদ্য নিরাপত্তা থেকে প্রশ্ন। পরবর্তী কোশ্চেন আমাদেরকে বলছে যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বললেন, কোন দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাজনৈতিক অঙ্গীকার এবং পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে। বুঝতে, একটা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে। বর্তমান সরকার ক্ষমতার গ্রহণের পরই সার, বীজ, ডিজেল মূল্য এবং অন্যান্য কৃষি উপকরণের উপর যথেষ্ট ভর্তুকি প্রদান করছে, ফলে কৃষি উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য আমদানি, সংগ্রহ এবং সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এখানে বলছে 1 নাম্বার যে খাদ্যের প্রাপ্যতা কি। খাদ্যের প্রাপ্যতা বলতে বোঝানো হয় যে একটা দেশের বা পরিবারে পর্যাপ্ত পরিমাণে খাদ্যের যোগান আছে কিনা, মানে কম টাকায় বা বলতে পারো যে মানুষের সাধ্যের মধ্যে খাবারের যোগান আছে কিনা, যেটাকে বলা হয় খাদ্যের প্রাপ্যতা। কি বলা হয়? খাদ্যের প্রাপ্যতা বলা হয় 1 নম্বর। 2 নম্বর বলছে জনসংখ্যা নিয়ন্ত্রণ খাদ্য নিরাপত্তা অর্জনে কিভাবে সহায়তা করে ব্যাখ্যা করো। দেখো, জনসংখ্যা নিয়ন্ত্রণ যদি করা হয়, এটা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি সহযোগিতা করবে। একটা দেশে যদি ওভার পপুলেটেড হয়, অনেক বেশি যদি জনসংখ্যা হয়, সেক্ষেত্রে কিন্তু সে জনসংখ্যার জন্য প্রপার খাদ্যের নিরাপত্তা দেওয়াটা একটা দেশের সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কারণ যখনই পপুলেশন বাড়ে, এটার হিউজ পরিমাণে খাবারের একটা যোগান প্রয়োজন হয়। সেটা দেশের উৎপাদন থেকে নাও হইতে পারে, বাইরের দেশ থেকে আমদানি হইতে পারে, বিভিন্ন প্রবলেম। আর জনসংখ্যা বেশি হলে সেখানে সাধারণত মানে পলিউশনের সংখ্যাটা বা পলিউশনের সম্ভাবনা বেশি হয়ে যায়, বেড়ে যায় আর কি। 3 নম্বর বলছে যে উদ্দীপকের আলোকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করো। কি বলছে? যে উদ্দীপকের আলোকে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ ব্যাখ্যা করো। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ নিছে? যে সরকার সার, বীজ, হ্যাঁ, ডিজেল মূল্য সহ অন্যান্য উপকরণের উপর যথেষ্ট ভর্তুকি প্রদান করছে। তার মানে দাম কমায় দিচ্ছে। দাম কমায় দেওয়া মানে হচ্ছে সরকার নিজে খরচ করতেছে আর কি, কৃষকের হয়ে। এটার ফলে কি হচ্ছে? জিনিসপত্রের দামগুলো কমতেছে। তো কমলে মানুষ কিন্তু কম দামে ফসলটা বা মানুষ কম দামে শস্য কিনতে পারবে বা প্রয়োজনীয় যে খাবারগুলো সেগুলো ক্রয় করতে পারবে। ভাই এই চ্যাপ্টার দিয়ে কি সিকিউ আসার সম্ভাবনা কম নাকি? এই চ্যাপ্টারে তো ইজি আছে, এটা এমসিকিউ এর জন্য দিছেন তাই। হ্যাঁ, আমরা শোনো, এই চ্যাপ্টার থেকে সিকিউ আসার সম্ভাবনা অবশ্যই মানে কম। এর বাইরে হচ্ছে এই চ্যাপ্টার থেকে তুমি সিকিউ উত্তর করতে পারবা, কোনো সমস্যা, একদম সহজ একটা অধ্যায়। তবে নাম্বার তোমার একটু কষ্টের। নাম্বারটা একটু কষ্টের বলতে হচ্ছে আসলে বানাবানা লেখার ক্ষেত্রে টিচারের মোডের উপর ডিপেন্ড করে তোমাকে কেমন নাম্বার দিবে। আর অনেকে ভালো লিখতে পারে, অনেকে ভালো লিখতে পারে না থিওরি গুলো। কিন্তু তুমি ম্যাথমেটিক্যাল আনসার করলে তোমাকে নাম্বার তোমাকে দিতে স্যার বাধ্য। তুমি যদি প্রপারলি কি করতে পারো, তুমি যদি প্রপারলি সেগুলোকে কি বলে যে তোমার লিখতে পারো আর কি, তাহলে তোমাকে স্যার নাম্বার দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপর আসো, তাহলে আমরা এই কথাগুলো বলবো 3 নম্বরে। জানা বলছে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে আর কোন বিষয় সম্পৃক্ত করা যায় কিনা উদ্দেশ্যে ব্যবহার, মানে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কি বিষয় আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। দেখো, খাদ্য নিরাপদ হওয়ার জন্য আমাদেরকে শুধুমাত্র যে মানে এরকম বীজ, সার বা এরকম কম দামে ভর্তুকি দিলে হবে না। পাশাপাশি আমাদেরকে সচেতন হইতে হবে। ওই যে একটু আগে বলছি, আমাদের মানুষজনকে সচেতন হইতে হবে। আমাদের খাবারগুলো অনেক সময় দেখা যায় ঠিকঠাক আছে, সব আছে, কিন্তু আমরা প্রপারলি সেটা প্রেজেন্ট করতেছি না। মানে নোংরা খাবার, দেখা যায় যে হাত ধুই না ঠিক মতো, হ্যাঁ, ফুচকা বিক্রি করতেছে হাত ধুই না 3 দিন ধরে, ঠিক আছে। তারপর হচ্ছে ময়লা হাত দিয়ে ওই ময়লা ন্যাকড়া যেটা ধরতেছে সেটা দিয়ে আবার ফুচকা বানানো শুরু করতেছে। তো সব ঠিকঠাক আছে, কিন্তু এই যে প্রেজেন্টেশনটা
ঠিক নাই, সেজন্য কিন্তু পপুলেটেড হয়ে যাচ্ছে আমাদের খাবারটা, কেমন? তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, এইগুলো আমরা মনে রাখবো। এছাড়াও এনজিও গুলোতে অনেক জনসচেতনতা সৃষ্টি করতে পারে, তারা গ্রামে গ্রামে গিয়ে স্যানিটেশন, হাত ধোয়ার ব্যবস্থা, তারপর হচ্ছে তোমার সরকারগুলো তো সরকার করবেই, মানে উপর থেকে কন্ট্রোল করবে, নিচ থেকে আমাদেরকে সচেতন হইতে হবে, পাশাপাশি জনগণকে সচেতন করতে হবে, যারা বিশেষ করে যারা শিক্ষিত তাদেরকে সচেতন করতে হবে, যারা পড়াশোনা কম করছে, যারা সচেতন কম তাদেরকে। ওকে, তাহলে গেল আমাদের, আমরা চ্যাপ্টার ফিফথ পড়লাম, এবার চলে আসে চ্যাপ্টার সিক্সে যাই আমরা। চ্যাপ্টার সিক্স, এর একটু বলি, তোমাদের যারা এসএসসি 26-এর শিক্ষার্থী আছো, যারা এখনো পর্যন্ত তোমাদের প্রিপারেশন নিয়ে সন্দিহান বা চিন্তা করছো যে শেষ মুহূর্তে একটা গোছানো রিভিশন কিভাবে দিব, আমি তোমাদেরকে বলবো তোমরা একদম চোখ বন্ধ করে ভর্তি হতে পারো আমাদের এই র্যাপিড ব্যাচে, যেখানে তুমি 150টা লাইভ ক্লাস পাবা, একদম প্রতিদিন 3 ঘন্টা করে লাইভ ক্লাস হবে, এবং লাইভ ক্লাসগুলো হয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু রেকর্ডেড থাকবে, পাশাপাশি তোমরা এই ব্যাচে আরো 300টা রেকর্ডেড ক্লাসও পাবা একসাথে। তো তোমার যেই প্রবলেম, যে জায়গায় প্রবলেম, সেই জায়গায় তুমি ইজিলি কভার করতে পারবা, এবং আশা করছি এটা তোমার জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 1499 টাকা তুমি সব বিষয় কোর্স, সব বিষয় এখানে পেয়ে যাচ্ছ। তো ভুল না করে দ্রুত এখনই ভর্তি হয়ে যাও, শেষ মুহূর্তে শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আছে? তো এই বিষয়টা মনে রাখবা। আমরা চলে আসি, এটা ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে আমাদের যে নাম্বার আছে লাস্টে 60, এই নাম্বারে তোমরা 1499 টাকা পাঠালে হবে, দেন আমাদের পেজে মেসেজ দিয়ে বিকাশে লাস্ট 4 ডিজিট বললেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, শোনো, এরপরে কোশ্চেন হচ্ছে চ্যাপ্টার 6 থেকে করবো আমরা। চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের মূলধন। হ্যাঁ, সরি, মূলধন নাকি সংগঠন, সংগঠন মনে হয়। আচ্ছা, সরি, অর্থায়ন ভুল বলতেছি, অর্থায়ন। তো দেখো, অর্থায়ন টপিকটা কি? আহ প্রথম হচ্ছে অর্থায়ন কাকে বলে, আমরা উদ্দীপক পরে বলতেছি। অর্থায়ন মানে হচ্ছে তহবিল সংগ্রহ এবং এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া, অর্থাৎ আমরা কোন জায়গা থেকে টাকাটা আনতেছি, নিচ্ছি, এবং কোন জায়গায় টাকাটা ব্যবহার করতেছি, এটাকে বলা হয় মূলত যে অর্থায়ন। তাহলে অর্থায়ন কি? তহবিল সংগ্রহ এবং এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া। তোমাদের একটা কথা বলি, তোমরা কি বিশ্বাস করবে সেটা? আমরা যখন এই সিরিজটা শুরু করছিলাম 7 ডে চ্যালেঞ্জের, প্রথম ক্লাসে আমাদের এখানে 250 থেকে 300 স্টুডেন্ট ছিল, 250 জনে ধরি, কিন্তু এখন ক্লাসে আছে আমাদের 40 জন, মনে করো 40-50 জন। তো দেখো, সবাই কিন্তু সফল হবে না। সফল হবে কারা জানো? এই যে তোমরা, যারা একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকতে পারবে তারা। দেখবে যে 250 স্টুডেন্টের মধ্যে 250 স্টুডেন্ট কিন্তু A+ পাবে না, A+ পাবে ওই 20 জন 30 জন, যে 20 জন 30 জন 40 জন তোমরা এখানে ক্লাস করতেছো তারা, এবং এই ক্লাস শেষ পর্যন্ত যারা থাকবে তারাই A+ পাবে। আমার কথাটা বোঝা গেছে? তো সবার দ্বারা সবকিছু হয় না পৃথিবীতে, বোঝা গেছে? মিজুর রহমান বলছে, আসসালামু আলাইকুম, আমার নাম মিশকাত জাহান, আমি আপনার ক্লাসগুলো করে অর্থনীতি দুইটাই পার্টেই A+ পাইছিলাম। মজার ব্যাপার হলো আমি শুধু আপনার ফ্রি ক্লাসগুলো করতাম। আপনার জন্য অনেক অনেক দোয়া, খুব ভালো থাকেন স্যার, পড়ালেখা প্ল্যাটফর্মে আরো অনেক দূর এগিয়ে যাক। থ্যাংক ইউ মিজানুর রহমান। আচ্ছা, মিশকাত জাহান, আমাদের সাথে থাকার জন্য। সো তোমার আইডি নাম হচ্ছে এটা, তোমার নাম হচ্ছে মিশকাত জাহান। আচ্ছা, তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আবার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এসএসসি 25-এর মনে হয় তুমি, তাই না? উম্মে কুলসুম আসছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সত্যি বলছি, যারা শেষ পর্যন্ত থাকবে তারা আসলে আসল উইনার হবে, ঠিক আছে? তো ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া পৃথিবীতে কিছুই সম্ভব না, ঠিক আছে? আমি এটা আশা করি না যে এখানে 300 জন ক্লাস করতেছে মানে 300 জন সবাই A+ পাবে, এটা আশা করি না। ওই লাস্টে যারা থাকবে শেষ পর্যন্ত তারাই A+ নিয়ে আসতে পারবে, তারাই ভালো রেজাল্টটা করে আসতে পারবে, ঠিক আছে? তো শেষ পর্যন্ত থাকবা। আমরা কি বলছি? অর্থায়ন কি? অর্থায়ন মানে হচ্ছে তহবিল সংগ্রহ, মানে টাকা পয়সা আমরা কোন জায়গা থেকে সংগ্রহ করতেছি এবং কোন জায়গায় ব্যয় করব, এটাকে বলা হয় অর্থায়ন। এখন প্রশ্ন, স্যার অর্থায়ন কেন বলতেছি? কারণ ইকোনমিক্স তুমি যদি ভালো বুঝতে চাও তোমাকে অর্থায়ন বুঝতে হবে। তুমি ইকোনমিক্স মানে কি, আমরা আমাদের সম্পদগুলো প্রপার ওয়েতে আমরা ইউজ করতে পারতেছি কিনা, এবং কোথায় ইউজ করলে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে, হ্যাঁ, সেই জিনিসটা। ফাহমিদা বলছে আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, চ্যাপ্টার 6 থেকে সিকিউ আসবে অবশ্য, তবে আমি বলবো যে চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, 4 সেকেন্ড পেপারের ক্ষেত্রে, এবং হচ্ছে তোমার 7, 8, 9, হ্যাঁ, এগুলো একটু ভালো করে পড়বা সিকিউর জন্য, অন্য চ্যাপ্টার গুলোর তুলনায় আর কি। এগুলো একটু ভালো করে পড়বা, অন্য চ্যাপ্টার গুলো এমসিকিউর জন্য তুমি করতে পারো, কারণ সব চ্যাপ্টার তুমি আসলে পড়াটা বা সবচেয়ে শেষ করাটা তোমার জন্য টাফ হয়ে যাবে, যেহেতু তোমাদের বন্ধ কম। যেমন ফার্স্ট পেপার আগে কোনো বন্ধ দেয়নি ইকোনমিক্সে, সেকেন্ড পেপার আগে বন্ধ দিচ্ছে যদিও, ঠিক আছে? সেজন্য বলছি আর কি। আচ্ছা, তাহলে এক নম্বর হচ্ছে অর্থায়ন কি সেটা আমরা বুঝলাম।
এরপর আসলো 2 নম্বর বলছে যে অর্থায়ন উৎস হিসাবে ব্যাংক ঋণের ভূমিকা কি। বলছে অর্থায়ন উৎস হিসাবে ব্যাংক ঋণের ভূমিকা কি। শোনো, আমরা জানি টাকা পয়সা সংগ্রহ করার ক্ষেত্রে আমরা 2 ধরনের উৎস থেকে টাকা নিতে পারি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। প্রাতিষ্ঠানিক মানে হচ্ছে যেমন ধরো বিভিন্ন ব্যাংক, হ্যাঁ, এনজিও, এগুলো থেকে, মানে যেগুলো প্রতিষ্ঠান থেকে নেওয়া। মানে প্রাতিষ্ঠানিক উৎস আবার 2 প্রকার, উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক। উপানুষ্ঠানিক মানে হচ্ছে এনজিও আর গ্রামীণ ব্যাংক থেকে নেওয়া, আর আনুষ্ঠানিক হচ্ছে কোনো বাণিজ্যিক ব্যাংক বা সরকারি কেন্দ্রীয় ব্যাংক বা যে কোনো ব্যাংক থেকে নেওয়া। তাহলে প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে এগুলো। আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস, সেটা সাধারণত অনানুষ্ঠানিক হয়, যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গ্রাম মহাজন, এখান থেকে নেওয়া। তো এটা বলছে যে অর্থায়নের উৎসের ক্ষেত্রে ব্যাংক ঋণের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে এটা একটা প্রাতিষ্ঠানিক উৎস এবং আনুষ্ঠানিক উৎস, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের এখনো, আমি যদি বলি বাংলাদেশে কৃষকদের ক্ষেত্রে তারা ঋণ নেয় কিনা, যদি কৃষকের দিক থেকে চিন্তা করি, তাহলে আমরা বলবো যে তারা তেমন একটা ব্যাংক ঋণ নেয় না, তারা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎসের উপর বেশি নির্ভরশীল। কিন্তু হ্যাঁ, অন্যান্য সেক্টর গুলো আছে, বাংলাদেশের অন্যান্য সেক্টর গুলোতে হয়তো ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, কারণ ব্যাংকের উপর কিন্তু একটা দেশের অর্থনীতি অনেক অংশে ডিপেন্ড করে। হ্যাঁ, কারণ একটা দেশের ব্যাংক ব্যবস্থা যখন ভালো হবে, সে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, 25-এর স্টুডেন্ট বলছে আমাদেরকে, আহ মিশকাত জাহান, ওকে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ। সো দেখো, এরপরে আমরা পড়বো 3 নাম্বার, উদ্দীপকে সাফিন যে বিশেষ পদ্ধতিতে মূলধন সংগ্রহের কথা চিন্তা করলো তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আচ্ছা, সাফিন কি করছে একটু দেখি। বলছে সাফিন ও নাফিন সহ 7 বন্ধু তাদের নিজস্ব মূলধন নিয়ে একটি কারবার আরম্ভ করলেন। সম্ভাবনাময় হওয়ায় কারবারটি সম্প্রসারণের জন্য তারা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ চিন্তা করছে। পুঁজিবাজার, হ্যাঁ, যেটাকে আমরা বলি মূলধন বাজার। একটা হচ্ছে মুদ্রা বাজার, মুদ্রা বাজার, হ্যাঁ, আরটা হচ্ছে মূলধন বাজার। এই মূলধন বাজার, আরটার নাম হচ্ছে মূলধন মূলধন বাজার। এই মূলধন বাজার আরেকটা নাম হচ্ছে, এই মূলধন বাজার আরেকটা নাম হচ্ছে পুঁজি বাজার। কি বাজার? এই মূলধন বাজার আরেকটা নাম হচ্ছে পুঁজি বাজার। বুঝছো? তাহলে একটা হচ্ছে মূলধন বাজার, মুদ্রা বাজার, আরটা হচ্ছে কি মূলধন বাজার বা পুঁজি বাজার। শোনো, মুদ্রা বাজার মানে হচ্ছে যেখানে স্বল্প মেয়াদী ঋণের দলিলসমূহ ক্রয় বিক্রয় হয়। বুঝছো? সাধারণত ব্যাংক সমূহ বা আর্থিক প্রতিষ্ঠান সমূহকে আমরা মুদ্রা বাজার অংশ বলি। যেমন তোমার কম সময়ের জন্য টাকা প্রয়োজন হচ্ছে, তখন তুমি এই মুদ্রা বাজারে যাবা, ব্যাংকে যাবা। আর যখন তোমার বেশি সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য বা বড় অঙ্কের টাকা প্রয়োজন হবে, তখন তুমি মুদ্রা বাজার বা পুঁজি বাজারে যাবা। যেমন তোমার শেয়ার বাজার, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এগুলো বিক্রি করে এখান থেকে তুমি টাকা সংগ্রহ করবা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পুঁজিবাজার। বলছে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের চিন্তা করলেন, তার মানে তারা শেয়ার বিক্রি করবে। সাফিন এমন একটি অনুমোদিত মূলধনের কথা চিন্তা করলেন যার দ্বারা কোম্পানি মালিকানার নির্দেশ করে, তার মানে সাধারণ শেয়ার বা শেয়ার বিক্রি করবে আর কি। লাভ ক্ষতির অংশীদারিত্ব নিশ্চিত করবে। অন্যদিকে নাফিন এমন একটি দলিল ক্রয়ের সিদ্ধান্ত নেয় যা দ্বারা নির্দিষ্ট হারে সুদ পাবে, কিন্তু কোম্পানির লভ্যাংশ অংশীদার হতে পারবে না। তার মানে এটা হচ্ছে একটা বন্ড। প্রথমটা হচ্ছে শেয়ার, যেখানে কোম্পানির মালিক হবে, সেটাকে আমরা শেয়ার বলি। হ্যাঁ, শেয়ার, সাধারণ শেয়ার কিনা। আর এই যে পরে যেটা বলছে যে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে, একটা দলিল, সেটা হচ্ছে বন্ড। কি বলো? একটা বন্ডের কথা বলতেছে, বন্ড। বন্ডের মাধ্যমে, বন্ড হচ্ছে এক প্রকার ঋণের দলিল, যেটাতে তুমি ইনভেস্ট করলে তুমি নির্দিষ্ট হারে সুদ পাবা, কিন্তু কোম্পানির মালিক হতে পারবে না। হ্যাঁ, সিদ্ধান্ত গ্রহণে তুমি ভোট দিতে পারবে না, কিন্তু বন্ডে তুমি একটা কি পাবা, নির্দিষ্ট হারে সুদ পাবা। কিন্তু শেয়ার হোল্ডার হলে তুমি সেটা কোম্পানির মালিক হবা, তুমি অ্যাকচুয়াল মালিক হবা। এই কথাটা বুঝতে। 3 নম্বর বলছে উদ্দীপকে সাফিন যে বিশেষ পদ্ধতি মূলধন সংগ্রহের কথা চিন্তা করলেন তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে সাফিন কোনটা বলছে? সাফিন বলছে হচ্ছে কি করার জন্য, সে শেয়ার বিক্রি করবে, শেয়ার। তাহলে সেটার বৈশিষ্ট্যগুলো কি? আমরা জানি শেয়ার যদি তুমি কিনো, শেয়ার বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার হচ্ছে কোম্পানি অ্যাকচুয়াল মালিক হয়, এবং সেটা আমরা দুইটা ভাবে কিনতে পারি। একটা হচ্ছে প্রাথমিক মার্কেট থেকে কিনতে পারি, যেটাকে বলা হয় আইপিও এর মাধ্যমে, আর একটা সেকেন্ডারি মার্কেট বা যেটাকে আমরা বলি শেয়ার বাজার থেকে, হ্যাঁ, ক্রয় করতে পারি। তো এই শেয়ার হলে তুমি হচ্ছে নির্দিষ্ট হারে লভ্যাংশ, সরি, এখানে তুমি কোম্পানির লাভ হলে তখন প্রফিট পাবা, না হলে তখন পাবা না। এবং রিস্ক আছে, মানে রিস্ক বেশি, লাভও আবার বেশি। রিস্ক যেহেতু বেশি, লাভ হওয়ার সময় অনেক বেশি থাকে, কিন্তু বন্ডের ক্ষেত্রে সেটা থাকে না। বন্ডের ক্ষেত্রে লাভ হইলেও, কোম্পানির লাভ লস হলে তোমাকে সুদ দিবে। কোন কোর্স কি এখন চালানো? অবশ্যই আছে ফাহিম।
ফাইম আমাদের পেজে মেসেজ দাও, তোমার কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছ সেটা বলো, তাহলে হবে। এসে 26 না 27 এবং অল সাবজেক্ট নাকি ইকোনমিক্স কোন কোর্সে সেটা বললে তোমাকে ভর্তি করায় নিবে, বিস্তারিত বলবে। এরপর 4 নাম্বার বলছে সাফিন এবং নাফিনের অর্থ সংগ্রহের যে দুটি উৎসর কথা বলা হয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করো। এই যে বললাম শেয়ার হচ্ছে মালিক হওয়া যায়, কিন্তু বন্ডের ক্ষেত্রে মালিক হওয়া যায় না। শেয়ারের ক্ষেত্রে লাভ ক্ষতি তোমার অনেক বেশি বেশি হওয়ার সম্ভাবনা আছে, কম হওয়ার সম্ভাবনা আছে, একদম লস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তুমি হচ্ছে বন্ডের ক্ষেত্রে তুমি অবশ্যই কি পাবা, যে নির্দিষ্ট হারে সুদ পেতে থাকবা। বন্ডের ক্ষেত্রে কোনো কি নাই, কোনো রিস্ক নাই, কম রিস্ক। কিন্তু শেয়ারের ক্ষেত্রে তোমার রিস্ক বেশি। ঠিক আছে, এই কথাটাই আমরা বলবো। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার গেল। এরপরে চলো, এরপর আমরা যাই। তাহলে এখানে 1 2 3 4। এরপর আসলে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, চ্যাপ্টার 6 এর। প্রথম কোশ্চেন হচ্ছে অর্থায়ন কি, আগের কোশ্চেনটাই। অর্থায়ন মানে আমরা বলবো তহবিল সংগ্রহ, মানে টাকা পয়সা আর কি। তহবিল সংগ্রহ এবং এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে, এইটুকু বলবা। 2 নম্বর হচ্ছে বন্ড থেকে আয় প্রাপ্তি পূর্ব নির্ধারিত এবং নিশ্চিত, ব্যাখ্যা করো। এই যে একটু বললাম, বন্ড হচ্ছে তুমি একটা কোম্পানিকে ঋণ দিছো, এরকম মনে হবে কোম্পানির, মানে কোম্পানির ঋণ না নিয়ে ব্যাংক থেকে এই বন্ডগুলো বিক্রি করে, দীর্ঘ সময়ের জন্য ঋণ নেয় আর কি। তো এই বন্ডগুলো তোমার কাছে থাকলে তুমি একটা নির্দিষ্ট হারে কি পাবা, সুদ পাবা, তুমি যদি বিনিয়োগ করতে চাও। আর কোম্পানির সমূহ নির্দিষ্ট হারে সুদ দিবে এই বন্ডের বিনিময়ে, ঠিক আছে, বন্ডের টাকার বিনিময়ে। সো এটা পূর্ব নির্ধারিত থাকে এবং নিশ্চিত তুমি এটা পাবাই, ঠিক আছে। এবং কোম্পানির লাভ হোক লস হোক তুমি নির্দিষ্ট হারে পাবা, এই কথাটাই বলছে। 2 নম্বর। 3 নম্বর বলছে রতনের ক্রয়কৃত শেয়ার কি কি প্রকৃতির, ব্যাখ্যা কর। আচ্ছা আমরা একটু পড়ে দেখি রতন কি করছে। বলছে মানিক ও রতন দুই বন্ধু, দুইজনেই অনার্সের ছাত্র। তারা প্রাইভেট টিউশন করে প্রচুর টাকা আয় করে। দেখছো তোমরা কি করতেছো, প্রাইভেট টিউশন করে এটা প্রচুর টাকা ইনকাম করে। সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য তারা স্কয়ার কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য আবেদন করে। আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় লটারির মাধ্যমে শেয়ার বিতরণ করা হয়। লটারিতে জিতে মানিক স্কয়ার কোম্পানির শেয়ার ক্রয় করেন। তাহলে মানিক, এই যে মানিক কিনছে কি, লটারিতে শেয়ার কিনছে। অন্যদিকে লটারিতে হেরে রতন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে ব্রোকার হাউজের মাধ্যমে একমি কোম্পানির শেয়ার ক্রয় করছে। তাহলে এখানে বলছে প্রথমে রতন ক্রয়কৃত শেয়ার কি প্রকৃতির। রতন দেখো, এই যে রতন, রতন কোনটা, রতন হচ্ছে পরেরটা, এই যে পরেরটা রতন। হ্যাঁ, রতন যে হচ্ছে কি হেরে গেছিল, সে বাংলাদেশ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে সে কি করছে, একমি কোম্পানি শেয়ার করছে। দেখো প্রথমে যেটা মানিক কিনছিল সেটা কিন্তু আইপিও এর মাধ্যমে কিনছিল। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, সেখান থেকে কিনছিল। কারণ সেখানে বলছে লটারি হয়েছে, লটারি হয় আইপিও তে। আইপিও মানে হচ্ছে যখন কোন একটা কোম্পানি প্রথমবারের মতো শেয়ার বিক্রি করে। মনে করো কোন একটা কোম্পানি দিছে, সেই কোম্পানি 1 লক্ষ শেয়ার বিক্রি করছে। তো কোম্পানি থেকে আমরা কোন একটা মানে ব্যাংকের মাধ্যমে এখান থেকে কিনলে সেটা বলা হয় আইপিও থেকে কিনা। ওই শেয়ারটা আবার পরবর্তীতে আমরা পরবর্তী শেয়ার বাজারে বিক্রি করতে পারি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সেটাকে বলা হয় শেয়ারের সেকেন্ডারি মার্কেট। তাহলে প্রাথমিক মার্কেট হচ্ছে কোম্পানি থেকে সরাসরি কিনা ব্যাংকের মাধ্যমে, আর সেকেন্ডারি মার্কেট হচ্ছে ওই শেয়ারটা যখন আমরা কোন একটা স্টক এক্সচেঞ্জ থেকে কিনবো সেটা। তো প্রথমে যেটা কিনছে রতন মানিক, সেটা ছিল আইপিও এর মাধ্যমে, আইপিও থেকে। আর রতন যেটা স্টক এক্সচেঞ্জ থেকে কিনছে, স্টক এক্সচেঞ্জ থেকে একমি কোম্পানির শেয়ার, সেটা হবে সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট থেকে সে কি করছে, শেয়ারটা ক্রয় করছে। তাহলে ওই কথাটাই বলবা যে রতন কি প্রকৃতির শেয়ার ক্রয় করছে, তাহলে আনসার হবে এটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার ক্রয় করছে। হ্যাঁ, সেকেন্ডারি শেয়ার ক্রয় করা মানে হচ্ছে সে আইপিও থেকে ক্রয় করতে পারে নাই, পরবর্তী অন্য আরেকজন থেকে কিনছে আর কি শেয়ারটা। ঠিক আছে, এটা গেল। তারপর জানা বলছে মানিক এবং রতনের ক্রয়কৃত শেয়ার একই ধরনের নয়, ব্যাখ্যা করো। এই যে বললাম মানিকেরটা হচ্ছে প্রাথমিক শেয়ার আর রতনেরটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার। প্রাথমিক শেয়ারের মধ্যে তোমার লটারি হয়। লটারি হয় কেন, কারণ হচ্ছে অধিক শেয়ার যখন আবেদন করে তখন দেখা যায় সবাই শেয়ার পায় না। মনে করো আমরা 1 লক্ষ শেয়ার বিক্রি করতে চাইছি, কিন্তু 2 লক্ষ আবেদন করে গেছে, তাহলে 1 লক্ষ আমরা লটারি দিয়ে নিব, বাকিটা আমরা ফেরত দিয়ে দিব টাকা। হ্যাঁ, এরকম করা হয়। ঠিক আছে, এটাই বলবা। তাহলে গেল এই চ্যাপ্টার। এবার চলে আসি আমরা পরবর্তী, আমরা চ্যাপ্টার 7 পড়বো। এর আগে একটু বলে আমাদের চলমান কোর্সগুলো সম্পর্কে। এসএসসি 26-এ যারা আছো, আমাদের শুরু হচ্ছে র‍্যাপিড ব্যাচ। আমি অলরেডি র‍্যাপিড ব্যাচ সম্পর্কে তোমাদের বলে ফেলছি। র‍্যাপিড ব্যাচে আমাদের ফার্স্ট পেপার, হ্যাঁ র‍্যাপিড ব্যাচে আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস আমরা 2টা কমপ্লিট হয়ে যাবে সকল বিষয়ে মাত্র 1500 টাকায়। এবং যারা এখন ভর্তি হওয়া নাই, দ্রুত আমি বলবো পড়ালেখা পেজ ম্যাচ দিয়ে ভর্তি হয়ে যাও, এখন যারা ভর্তি হওয়া নাই আর কি। তো এই যে আমরা পড়বো এখন চ্যাপ্টার 7। ওকে, আচ্ছা এটা এটা চ্যাপ্টার 6 এর।
এটা পড়ে ফেলি, তারপর চ্যাপ্টার 7 পড়বো। এটা পড়ে ফেলি কেমন, নাকি চ্যাপ্টার 7 চলে যাবো? আচ্ছা চ্যাপ্টার 7 চলে যাই, এটা দেখাচ্ছি না, এটা তোমরা একটু দেখে নিবা। চ্যাপ্টার 7 চলে আসি। শোনো, প্রথম একটা ম্যাথ দিছে। তো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি একটু বলে দিই। এই চ্যাপ্টার থেকে মূলত আমাদের প্রশ্ন কিভাবে হবে, আমাদের মূলত এখানে মুদ্রাস্ফীতির যে পরিমাপের যে পদ্ধতিগুলো আছে, যেমন ধরো যে সেটার ক্ষেত্রে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, দি কনজিউমার প্রাইস সিপিআই, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ভালো করে পড়তে হবে, সিপিআই পদ্ধতি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আছে সূচক সংখ্যা গঠন পদ্ধতি আছে, সূচক সংখ্যা গঠন পদ্ধতি, সিপিআই পদ্ধতি, দুটো গুরুত্বপূর্ণ বেশি। ঠিক আছে, এই দুটো ভালো করে পড়বে। সূচক সংখ্যা, সূচক সূচক সংগঠন পদ্ধতি আর সিপিআই পদ্ধতি। এছাড়া আমাদের এখান থেকে পরীক্ষায় চিত্র আসবে, মানে মুদ্রাস্ফীতির চিত্র, মুদ্রাস্ফীতির চিত্র থেকে পরীক্ষা আসবে। চিত্র এখানে দুইটা হবে, একটা হচ্ছে চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি, আর হচ্ছে ব্যয় বিজনিত বা বাধাজনিত মুদ্রাস্ফীতি, সেখান থেকে পরীক্ষায় আসতে পারে, মানে দুইটা চিত্রই হইতে পারে। বিশেষ করে এই দুটো জায়গায় ভালো করে ফোকাস করবে, এই দুটো জায়গায় ভালো করে করলে আশা করি তোমাদের কমন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো চলো আমরা দেখি। শুধু এটা চিত্র করলে হবে না, চিত্রের সাথে মুদ্রাস্ফীতি বের করতে জানতে হবে। আমরা চলো একটা একটা করি। হ্যাঁ, এখানে একটা সূচি দেওয়া আছে, শুধু বলছে একটি দেশে ভোগ্য পণ্যের দাম ও পরিমাণ দেওয়া আছে, দ্রব্য দেওয়া আছে এ বি সি ডি ই, দাম দেওয়া আছে এখানে 2017 সালে, এটা এটা এখানে একটু দাঁড়িয়ে হবে, 2017 সালে দাম আর পরিমাণ দেওয়া আছে। 2017 সালের দাম 32 টাকা, 26 টাকা, 24 টাকা, 64, 30, 17, এবং পরিমাণ দেওয়া আছে এখানে এই দ্রব্যগুলোর। এবং 2019 সালে সেগুলো আবার দাম পরিবর্তিত দাম দেওয়া আছে, মানে দাম কত কত আছে সেটা দেওয়া আছে। এক নম্বর হচ্ছে উল্লফন মুদ্রাস্ফীতি কি? যখন একটা দেশে মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ে। হ্যাঁ, যেমন ধরো প্রথম বছর ছিল 50%, এরপর বেড়ে সেটা 100% হয়েছে, এরপর বেড়ে সেটা 150%, এরপর বেড়ে মনে করা সেটা 250% হয়েছে। অর্থাৎ প্রায় 50-100% লাফালাফি যদি বাড়ে একটা দেশের মুদ্রাস্ফীতি, সেটাকে আমরা বলি উল্লফন মুদ্রাস্ফীতি। তাহলে উল্লফন মুদ্রাস্ফীতি কি? যখন একটা দেশের মুদ্রাস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়ে। প্রতিটি সাবজেক্ট, প্রত্যেকদিন প্রতিটি সাবজেক্ট ক্লাস নেবেন? আচ্ছা শোনো, এখানে হচ্ছে 3 ঘন্টা করে ক্লাস হবে। তো তৌহিদ 3 ঘন্টা করে ক্লাস হবে, কেমন? তো প্রতিটা 1 ঘন্টা করে 3 ঘন্টা ক্লাস হবে আর কি। 3টা সাবজেক্ট মনে করো, অথবা 2টা সাবজেক্ট হবে, একটা 2 ঘন্টা, 1 ঘন্টা একটা, এভাবে করে হবে। আচ্ছা গেল। তাহলে উল্লফন মুদ্রাস্ফীতিকে এটা আমরা বললাম। এরপর আসলে 2 নম্বর হচ্ছে একটি দেশের জন্য মুদ্রাস্ফীতি কি সব সময় খারাপ? উত্তর হচ্ছে না। আসলে মুদ্রাস্ফীতি ভালো, কারণ মুদ্রাস্ফীতি হলে বিনিয়োগ বাড়ে, বা বলতে পারো ব্যবসায়ীদের মুনাফা হয়, মুনাফা হলে বিনিয়োগ বাড়ে। তো মুদ্রাস্ফীতি খারাপ কোনোভাবে বলা যাবে না। হ্যাঁ, ভালো। তবে অতিরিক্ত মুদ্রাস্ফীতি খারাপ। আবার মুদ্রা সংকোচন তো টোটালি ভালো না, জিনিসপত্রের দাম কমে যাওয়া টোটালি ভালো না। দাম বাড়া ভালো, তবে অতিরিক্ত বাড়লো আবার সেটা ভালো নয়, এটা বলবো। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 3 নম্বর হচ্ছে ব্যাংক হারকে কেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে হাতিয়ার বলা হয়? উদ্দীপক অনুসারে উত্তর দাও। আচ্ছা, বলছে ব্যাংক হারকে কেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে হাতিয়ার বলা হয়? উদ্দীপক, আসলে উদ্দীপক এখানে মুদ্রাস্ফীতি বের করতে হবে তোমাকে। হ্যাঁ, যদিও কোশ্চেনটা অন্যরকম হলে ভালো হতো, যে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, কিন্তু এখানে একটু অন্যভাবে কোশ্চেনটা করতে গেছে, বেশি কাবিলগিরি করায় উল্টাপাল্টা করে ফেলছে। যাই হোক, বলছে ব্যাংক হারকে কেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে হাতিয়ার বলা হয়? অবশ্যই ব্যাংক হার বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি কি হয়, যে হ্রাস পায়, বা ঋণ নিয়ন্ত্রণ হয় কেন্দ্রীয় ব্যাংকের। যখনই ব্যাংক হার বাড়ে, নামিক সুদের হার বা বাজার সুদের হার বেড়ে যায়, তো মানুষ আগের চেয়ে কম ঋণ নেবে। যখন সুদের হার বাড়ে ব্যাংকে, তখন মানুষ কম ঋণ নেয়, তখন বাজার অর্থের ফ্লো কমে যায়, মুদ্রাস্ফীতি কমে যায়। ঠিক আছে, সেটা তো বুঝতে পারছি। কিন্তু এখানে উদ্দীপকটা সেটা বলা যায়, উদ্দীপক তো বলছে একটা পদ্ধতি, মুদ্রাস্ফীতি বের করার পদ্ধতি বলছে। তো এটা আমরা যদি বের করি, তো চলো এটা আমরা যদি করি, মুদ্রাস্ফীতি বের করার পদ্ধতি, এটা কোনটা হবে বলো তো? এখানে মুদ্রাস্ফীতি বের করার পদ্ধতি কোনটা হবে? এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, সূচক সংখ্যা গঠন পদ্ধতি। কেমন? আচ্ছা, পিকিউ না, সিপিআই পদ্ধতি করবো আমরা। দ্রব্য 2017 দাম পরিমাণ।
ও এখানে একটা এক্সট্রা করতে হবে, দাম পরিমাণ ব্যয়, দাম পরিমাণ ব্যয়। দুই হাজার, এটা হবে 19 দাম। এখানে আমরা ব্যয় বের করবো, ঠিক আছে। দেখো এখানে দ্রব্য দিচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। তো দ্রব্য দিচ্ছে এ, তারপর হচ্ছে বি সি ডি ই। দাম দিচ্ছে আমাদের 32, তারপর হচ্ছে 26 64 30 17, আর পরিমাণ দিচ্ছে আমাদের 3 2 1 6 2। আর এখানে ব্যয়, আমরা ব্যয় বের করবো। ব্যয় বের করলে জাস্ট গুণ করে দিবা। হ্যাঁ, আমরা এটাকে বলি P0, আর এটাকে বলা হয় Q0। P0 Q0 গুণ করে দিবা, P0 Q0 কি করতে হবে, গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি P0 Q0 এই দুটো গুণ করে দাও, তাহলে গুণ হবে, এই দুটো গুণ করলে হবে 32। আচ্ছা এটা পরে করতেছি, গুণ পরে করতেছি, এটা লিখে ফেলে আগে। দাম এখানে আছে 38, তারপর হচ্ছে 30, এরপর হচ্ছে 70, এরপর হচ্ছে 32, এরপর হচ্ছে 20। ওকে, তো চলো আমরা করি। তো এটা করতে পারবা, তোমরা বের করতে পারবা? আচ্ছা একজন প্রশ্ন করছে সিপিআই পদ্ধতিটা কেমনে বুঝবো? আচ্ছা বলতেছি তোমাকে, দাঁড়াও। স্যার এই অধ্যায় থেকে কি সিকিউ পাওয়ার চান্স আছে? হ্যাঁ অবশ্যই সিকিউ পাবা এই অধ্যায় থেকে। শোনো সিপিআই পদ্ধতি কেন বুঝবা সেটা আমি তোমাকে বলি। এখানের মধ্যে মূলত যদি দুইটারই পরিমাণ দেওয়া থাকতো, এখানে একটা পরিমাণ দেওয়া আছে, এখানে একটা পরিমাণ দেওয়া আছে, তখন আমরা পিপিআই করতে পারতাম, পিপিআই করা যেত, ঠিক আছে, পিপিআই করা যেত যদি এখানেও পরিমাণ, এই ভিত্তি বছরের পরিমাণ, হিসাব বছরের পরিমাণ দেওয়া থাকতো। কিন্তু যদি একটার দেওয়া থাকে, একটার পরিমাণ শুধু ভিত্তি বছরের পরিমাণ দেওয়া আছে, হিসাব বছরের পরিমাণ দেওয়া নাই, তখন তোমাকে সিপিআই করতে হবে। কারণ সিপিআই সূত্র তোমাদের আমি একটু বলে দিই। সিপিআই সূত্র হচ্ছে এরকম, সামেশন P0, সরি সামেশন PN Q0 ডিভাইড বাই সামেশন P0 Q0, এটা হচ্ছে সূত্র। আবার বলতে পারো স্যার তাহলে তো আমরা সূচক করতে পারি, সূচক সংখ্যা, সূচক সংখ্যা, সূচক সংখ্যা। সূচক সংখ্যার ক্ষেত্রে কিন্তু কোনো কি নাই, পরিমাণ নাই। সূচক সংখ্যার ক্ষেত্রে শুধু দাম, ভিত্তি বছরের দামটা, হিসাব বছরের দামটা দেওয়া থাকবে। আমি কথা আবার বলতেছি, ভালো ভালো করে শুনবা। এখানে পদ্ধতি আছে কয়টা, মানে মূলত 5টা পদ্ধতি আছে মানে মুদ্রাস্ফীতি বের করার জন্য। সূচক সংখ্যা, গুরুত্বশীল সূচক সংখ্যা, সিপিআই, পিপিআই আর জিএনপি ডিপ্লেটর, ঠিক আছে। এর মধ্যে জিএনপি ডিপ্লেটর পরীক্ষা তেমন একটা আসে না, আর উৎপাদক দাম সূচক তেমন একটা পরীক্ষা আসে না। পরীক্ষা আসে কোনটা, সূচক আর 3 নাম্বারটা সিপিআইটা। সূচক আর সিপিআইটা ভালো করে বুঝতে পারলে হবে। সূচকের ক্ষেত্রে দুইটাই শুধু দাম দেওয়া থাকবে, সূচকের ক্ষেত্রে শুধু দুইটা কি দেওয়া থাকবে, দাম দেওয়া থাকবে। হ্যাঁ, আর পরিমাণ দেওয়া থাকবে হচ্ছে, পরিমাণ দেওয়া থাকবে কি একটা। কিন্তু যদি পিপিআই করো মানে হ্যাঁ সূচকের ক্ষেত্রে হচ্ছে দুইটাই শুধু দাম দেওয়া থাকবে, আর সিপিআই এর ক্ষেত্রে একটার পরিমাণের সাথে মানে ভিত্তি বছরের পরিমাণের সাথে দাম, আর হিসাব বছরের পরিমাণ দাম দেওয়া থাকবে। আর যদি দুইটার মধ্যে যদি পরিমাণও দেওয়া থাকে, তখন তুমি পিপিআই করবা, উৎপাদক দাম সূচক করবা। তোমরা আমার কথা বুঝছো? আচ্ছা চলো তাহলে করি আমরা, এটা আমরা বের করব। তো আমরা গুণ করব। হ্যাঁ আমরা গুণ করব। তো গুণ হচ্ছে আমাদের এখানে 32 ইন্টু 3, তাহলে এটা হবে 96, এখানে হবে 96, P0 কি হয়েছে 96, 96 লিখি। তারপর হচ্ছে 26 ইন্টু 2, 26 দুগুণ 52, তারপর হচ্ছে 64 ইন্টু 1, তাহলে 64 হবে, 6 3 6 18, 180 হবে এটা।
তারপর হচ্ছে 17 গুণ 34, 34 হবে। এখানে আমরা একটু একটা ঘর বানাবো, হ্যাঁ এই জায়গায় আমরা লিখবো সামেশন P0 Q0, হ্যাঁ এখানে মোট লিখবো মোট। তো সামেশন P0 Q0 কত, এগুলো সব যোগ করে দিবা। তা আমরা একটু যোগ করি তো সবগুলো। সামেশন P0 Q0 96 যোগ 52 যোগ 64 যোগ 18 যোগ 34, হ্যাঁ 34, তাহলে 264, এখানে হবে 264 হবে 264। এবার আসো এদিকে, আসো এই পাশে আসো। এবারটা এখানে ব্যয় বের করবো, এটা ব্যয় হবে পিএন, এটাকে আমরা পিএন বলি, পিএন হিসাব বছরটা পিএন Q0, সূত্র হচ্ছে পিএন Q0, এই পিএন এর সাথে Q0 গুণ করতে হবে, এটার সাথে এটা। তাহলে 38 × 3, 114, প্রথমটা 114, 38 × 3 100 কত হবে, 14 হবে। তারপর হচ্ছে 3 × 3 × 6, এটা হবে 60, 70 হবে এটা, 32, 3 এটা 180, ও সরি ভুল করছি, ভুল করছি আগেরটা, এটা 180 হওয়ার কথা ছিল, আমি ভুল করছি। 34 যোগ 180 যোগ 64 যোগ 52 যোগ 96, এটা ভুল হয়েছে, এটা হবে 426। ওকে, এবার আসি এখানে করি 70, ঠিক আছে, এটা 32 × 6, 192, 20 2 40। ওকে, এবার যোগ করে দিই সব, 192 যোগ 40 যোগ 70 যোগ 60 যোগ 114, 476। এটা হচ্ছে সামেশন পিএন Q0, এটা কেমন? তো এবার আসলে আমরা সূত্র বসাই, তো সূত্র কি? সূত্র হচ্ছে সিপিআই সমান আমরা বলবো সামেশন পিএন Q0 ডিভাইড বাই সামেশন P0 Q0 ইনটু 100। এটা সূত্রটা মনে রাখা খুবই সহজ। দেখো এখানে সবগুলো সূত্রের মধ্যে পিএন মানে সিপিআই পিপিআই এর মধ্যে পিএন পিকিউ লেখা থাকবে। তো সিপিআই এর ক্ষেত্রে শুধু প্রথমটা এন, বাকি সব জিরো হবে, কেমন? তাহলে যখন আমরা মানটা বসাই, এখানে উপরে মান হবে 476, নিচে হবে 426 ইনটু কত হবে, 100 হবে। তাহলে আমার আনসারটা বের করি, তাহলে 476, হ্যাঁ 476 ভাগ 426, হ্যাঁ ইনটু কত হবে, 100। তাহলে আসবে 111.73। আমার কি কোনো জায়গায় ভুল হয়েছে? আচ্ছা, এটা আসছে 111.73। তো এটা কিন্তু আনসার না, আনসার এটা মানে এটা আমাদের ম্যাথের মধ্যে এটা আসছে উত্তর। তো আনসার, প্রকৃত আনসার হচ্ছে যে আনসারটা এখন বের হবে সেখান থেকে কত বাদ দিতে হবে, 111.73 মাইনাস 100। কারণ ভিত্তি বছরে অলওয়েজ দাম কত আছে মনে করতে হবে, 100 মনে আছে, এটা মনে করতে হবে। এখান থেকে 100 বাদ দিলে 111 থেকে, তাহলে উত্তর দাঁড়াবে 11.73%। এটা হচ্ছে ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি হার 11.73%, 11.73%। ঠিক আছে, আমার সাথে তোমাদের উত্তর মিলছে? একটু বলো তো সবাই, 11.73%। তোমাদেরকে আমার সাথে উত্তর মিলছে? হ্যাঁ, তাহলে এটা গেল। জানা বলছে যে উদ্দীপকের কর বিষয়টি কর্মসংস্থান এবং বিনিয়োগের উপর কি ধরনের প্রভাব ফেলবে ব্যাখ্যা করো। এখানে এটা বলছে, এই যে এখানে কি বলছে দেখো, দেশের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কর হার এবং ব্যাংক হার বৃদ্ধির সহ নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। বলছে উদ্দীপকের বিষয়টি কর্মসংস্থান এবং বিনিয়োগের উপর কি প্রভাব পড়বে, মানে উদ্দীপকের মুদ্রাস্ফীতি হয়েছে, সেক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে? উত্তর হচ্ছে হ্যাঁ, মুদ্রাস্ফীতি হলে কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগও বাড়ে। ঠিক আছে, তাহলে এই দুইটাই পজিটিভ, কর্মসংস্থান বাড়বে, বিনিয়োগও বাড়বে, এটা বলবা।
আরেকবার ছকটা বলে দিতাম, কিছুই করি নাই, এই দুটো কলাম এখানে বসাইছি, এখান থেকে দেখে এটা এখানে বসাইছি, এখানে শুধু কি করছি, জাস্ট দুটো গুণ করে p0, এটাকে p0 এটাকে q0 বলে, গুণ করে এখানে বসাইছি, তারপর যোগ করে দিছি সবগুলো সামেশন, এখানে জাস্ট গুণফলটা, আর এই জায়গায় এসে হচ্ছে সববার আবার যোগফল। ঠিক সেম এখানে pn q0, pn কোনটা, pn হচ্ছে এইটা, pn হচ্ছে এইটা, তার সাথে এই q0 এটা গুণ করছি, এটা গুণ করে pn q0 করছি, তারপর যোগ করছি, তারপর এই সূত্র বসায় মানটা বের করছি। নোটসের এই কারণে বুঝতে পারেনি, আচ্ছা তুমি আবার একটু দেখে নিও, ক্লাসটা আমাদের পেজে থাকবে, কেমন? কারণ তোমাকে বোঝাতে গেলে তো আমাদের আবার ইয়ে হয়ে যাবে, যারা বুঝছে ওরা তো আবার বা তাদের জন্য সময় নষ্ট হয়ে যাবে। কেমন? তুমি আবার একটু দেখে নিও। আচ্ছা চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। দেখো এখানে একটা ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতির চিত্র দিছে, তোমরা কি কেউ বলতে পারবা কমেন্ট বক্সে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতির চিত্র? আমরা বলছি মুদ্রাস্ফীতির চিত্র দুই ধরনের পাবা, একটা হচ্ছে চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতির চিত্র, একটা হচ্ছে ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতির চিত্র, বা আমরা বলতে পারি যে তোমার বাধাজনিত মুদ্রাস্ফীতির চিত্র। এখানে কোনটা হয়েছে? এখানে কোন ধরনের মুদ্রাস্ফীতির চিত্র এখানে দেখতে পাচ্ছ তোমরা একটু বলো তো? এখানে কোন ধরনের মুদ্রাস্ফীতির চিত্র দেখতে পাচ্ছ? তোমরা কি আমার সাথে আসছো একটু বলো তো? উত্তর হচ্ছে ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি। গুড, ভেরি গুড। তাহলে আসতে হবে ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতির ফলে যোগান হ্রাস পায় মূলত। হ্যাঁ এটা। এবার বলছে এক নম্বর সিপিআই কি, দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কেমন এটা বলবো। দুই নম্বর হচ্ছে বলছে মুদ্রাস্ফীতি শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মানের উপর কি প্রভাব ফেলবে। উত্তর হচ্ছে শ্রমিক শ্রেণীর যারা আছে তাদের এখানে মুদ্রাস্ফীতি হলে তাদের জন্য এটা কষ্ট হয়ে যায়, খারাপ এটা মুদ্রাস্ফীতির জন্য, মুদ্রাস্ফীতি হইলে আর কি, কারণ তাদের ইনকাম ফিক্স থাকে সেই জন্য। তিন অবস্থে উল্লিখিত চিত্রটি কোন ধরনের মুদ্রাস্ফীতি নির্দেশ করে। তো হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত বা বাধাজনিত মুদ্রাস্ফীতি নির্দেশ করছে, কারণ এখানে এটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, এটা ছিল প্রাথমিক অবস্থায়। যখনই ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পেলে মূলত দ্রব্যের যোগান কমে যায়, যোগান কমে যায়। তো যোগান কমে গেলে যোগান বাম দিকে শিফট করে, ঠিক আছে, এটার ফলে দাম স্তর বাড়তেছে। তো এটাকে আমরা ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি বলতে পারি, এটাকে আমরা কি বলি, ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি বলতে পারি। 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার আসো, বলছে উদ্দীপক উল্লেখিত মুদ্রাস্ফীতি উৎপাদন এবং কর্মসংস্থানের উপর কেন প্রভাব ফেলবে বিশ্লেষণ করো। বলছে উদ্দীপক উল্লেখিত মুদ্রাস্ফীতি উৎপাদন এবং কর্মসংস্থানের উপর কেমন প্রভাব ফেলবে। উত্তর হচ্ছে এই মুদ্রাস্ফীতি হলে, ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি হলে যোগান হ্রাস পায়। যোগান কি পায়? হ্রাস পায়। তাহলে যোগান যদি হ্রাস পায়, উৎপাদন এবং কর্মসংস্থানের উপর কি প্রভাব পড়বে। উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের এখানে যোগান কমে, উৎপাদন কিন্তু কমে যাবে। সাধারণত চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি যদি হয়, সাধারণত অ্যাগ্রিগেট ডিমান্ড যেটা হয় এটা হচ্ছে, সরি অ্যাগ্রিগেট সাপ্লাই যেটা হয়, অ্যাগ্রিগেট ডিমান্ড যদি এটা হয়, সেখান থেকে যদি অ্যাগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যায়, মানে চাহিদা বাড়ে, এই ধরনের যদি মুদ্রাস্ফীতি হয়, এটাকে বলা হয় চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি। এই ধরনের হইলে তখন উৎপাদন বাড়ে, মূলত তখন উৎপাদন বাড়ে, আর কর্মসংস্থান তখন বৃদ্ধি পায়, কারণ মুদ্রাস্ফীতি হলে ইনফ্লেশন বাড়ে, উৎপাদন বাড়ে, কর্মসংস্থান বাড়ে। কিন্তু কিন্তু যদি কি হয় যে বাধাজনিত মুদ্রাস্ফীতি হয়, তখন কিন্তু উৎপাদনটা কি পায়, হ্রাস পায়, কারণ উৎপাদন হ্রাস পাচ্ছে মানে কি, যোগান কমে যাচ্ছে। কর্মসংস্থান কি হয়, তখন হ্রাস, উৎপাদন কমে গেলে কর্মসংস্থান কমে যাবে। এটা কিন্তু অনেকেই বোঝে না, অনেকে মনে করে যে মুদ্রাস্ফীতি হলেই যে সবসময় উৎপাদন বা কর্মসংস্থান বৃদ্ধি পায়, এমন না। চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি হলে উৎপাদন কর্মসংস্থান বাড়বে, কিন্তু ব্যয় বিজনিত মুদ্রাস্ফীতি হলে উৎপাদন কর্মসংস্থান কিন্তু কমে যাবে। ঠিক আছে, এই কথাটা বলবা। আচ্ছা গেল। পরবর্তী কোশ্চেন আসি আমরা। পরবর্তী কোশ্চেনটা দেখো একটা আচ্ছা, এখানে এটা জিএনপি হবে, এটা ভুলে ভেঙে গেছে। জিএনপি ডিপ্লেটর কি বলছে? জিএনপি ডিপ্লেটর মানে হচ্ছে প্রকৃত জিএনপি বা আর্থিক জিএনপির যে পার্থক্য, তাকে মূলত আমরা জিএনপি ডিপ্লেটর বলে থাকি। প্রকৃত জিএনপি এবং আর্থিক জিএনপি কি পার্থক্যকে জিএনপি ডিপ্লেটর বলা হয়ে থাকে। হ্যাঁ এটুকু বলবা।
ওকে, তারপর আসো 2 নম্বর বলছে মুদ্রাস্ফীতি সবসময় খারাপ নয় কেন? কারণ আমরা আগেই বলছি অতিরিক্ত মুদ্রাস্ফীতি হলে সেটা খারাপ, কিন্তু সাধারণ মৃদু মুদ্রাস্ফীতি হলে সেটা ভালো একটা দেশের জন্য। 3 নম্বর বলছে এম এবং এন দেশের মুদ্রাস্ফীতির ধরন ব্যাখ্যা করো। বলছে এম দেশের সরকার বিভিন্ন খাতের ব্যয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, জীবন জনগণের ব্যয়যোগ্য আয় বৃদ্ধির ফলে সামগ্রিক চাহিদা বেড়েছে এবং মুদ্রাস্ফীতি করছে। তাহলে এটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, সরি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা। অপরদিকে এন দেশের হরতাল, ধর্মঘট, প্রাকৃতিক বিপর্যয়, উপকরণের খরচ বৃদ্ধির কারণে সামগ্রিক যোগান হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি, এটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। উপরটা চাহিদা বৃদ্ধিজনিত, নিচেটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই কথাটাই বলবা। জানা বলছে যে এন দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ সমূহ বর্ণনা কর। অর্থাৎ এন দেশ, যে দেশে আমরা বলছি পর্বত, এই যে যেখানে হচ্ছে উৎপাদক খরচ বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ উপকরণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই উৎপাদন খরচ হ্রাসের জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেমন? তারপর হচ্ছে ধর্মঘট, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে, প্রাকৃতিক বিপর্যয়, হ্যাঁ যেমন সুনামি বা এই ধরনের জিনিসগুলো বা বন্যা, এই ধরনের জিনিসগুলো থেকে আমাদের মানে উত্তরণের জন্য পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আলোচনা করবো, আশা করি বুঝতে পারছো। চলে আসে আমরা আরেকটা প্রশ্ন দেখি। এখানে কি বুঝতে যে একটা চিত্র আছে, এই চিত্রটা কোন ধরনের মুদ্রাস্ফীতির চিত্র? উত্তর হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চিত্র। মুদ্রাস্ফীতি কি? আমরা বলবো ক্রমাগত দাম স্তর বৃদ্ধির ফলে, ক্রমাগত দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য বা অর্থের ভ্যালু কমে যাওয়া, অর্থের মূল্য কমে যাওয়া, সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। 2 নম্বর বলছে মুদ্রাস্ফীতির ফলে ভোক্তা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? অবশ্যই মুদ্রাস্ফীতি হলে ভোক্তারা তাদের ইনকাম কিন্তু তেমন একটা বৃদ্ধি পায় না। সাধারণ ভোক্তারা আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য সামগ্রী তারা ক্রয় করতে পারে। সেজন্য আমরা বলবো যে মুদ্রাস্ফীতি হলে ভোক্তারা কি হয়? ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর বলছে উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে। 4 নম্বর উদ্দীপক উল্লেখিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক হার বৃদ্ধি করলে কোন ধরনের ফলাফল হবে? উত্তর হচ্ছে ব্যাংক হার যদি বৃদ্ধি করা হয় তাহলে বাজারের সুদের হারটা বেড়ে যাবে, আর বাজারের সুদের হার বেড়ে গেলে মানুষ আগের তুলনায় কম পরিমাণে ঋণ নিবে, আর আগের তুলনায় কম পরিমাণে ঋণ নিলে তখন দেখা যাবে যে তোমার বাজার অর্থের ফ্লো কমে যাবে, তো চাহিদা কমে যাবে, আর চাহিদা কমে গেলে আমরা বলবো যে ভালো ফলাফল, অর্থাৎ মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাবে আর কি। ঠিক আছে, এটুকু বলবো। আরেকটা প্রশ্ন দেখি, চলো লাস্ট এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন, এটা দেখে আর পড়বো না, শেষ। ঠিক আছে, এটা করে দিব জাস্ট 2 মিনিট। তো এখানে একটা চিত্র দিচ্ছে, চিত্র দিয়ে বলছে সরকারি আয় কাকে বলে? সরকারি আয় কাকে বলে? এটা হচ্ছে 9 অধ্যায় কোশ্চেন এক ধরনের বলতে গেলে। সরকারি ব্যয়গুলো নির্বাহের জন্য সরকার বিভিন্ন উৎস থেকে যে পরিমাণ ইনকাম করে থাকে বা বিভিন্ন জায়গা থেকে যে টাকা সংগ্রহ করে থাকে, তহবিল সংগ্রহ করে থাকে, সেটাকে মূলত আমরা সরকারের আয় বলে থাকি। তাহলে বিভিন্ন ব্যয় নির্বাহ, সরকারি ব্যয় নির্বাহের জন্য সরকার যে ইনকামগুলো করে সেগুলো। 2 নম্বর বলছে মুদ্রাস্ফীতি রোধে আয়কর সহায়তা করে, ব্যাখ্যা করে। অবশ্যই মুদ্রাস্ফীতি যদি আমরা রোধ করতে চাই, আয়কর তোমাকে কিভাবে সহযোগিতা করবে? ইনকাম ট্যাক্স যখনই বাড়বে মানুষের চাহিদা কমে যাবে, কারণ ইনকাম ট্যাক্স বাড়লে মানুষকে বেশি পরিমাণে টাকা ট্যাক্সে দিতে হবে, সেজন্য। ঠিক আছে, এটা বলবা। 3 নম্বর বলছে সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে যদি দাম স্তর 20 হয় তবে কোন ধরনের মুদ্রাস্ফীতি? সেম চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি, ডিমান্ড বাড়ছে। ঠিক আছে, চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি হবে, এইটুকু বলছে আর কি। তারপর বলছে উদ্দীপকে বিদ্যমান মুদ্রাস্ফীতি একটি দেশের অর্থনৈতিক কিভাবে প্রভাব ফেলে? আমরা জানি যে মুদ্রাস্ফীতির ভালো খারাপ দুইটাই আছে। আমরা বলেছি মুদ্রাস্ফীতি হইলে বেশি হইলে খারাপ, তবে মৃদু মুদ্রাস্ফীতি হইলে ভালো, আর মুদ্রা সংকট তো টোটালি ভালো না। এই জিনিসগুলো অনেকবার অনেক জায়গায় বলছি। ঠিক আছে, তো আমরা তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা পড়বো এই অধ্যায়, মানে আর আগামী ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস হবে সিকিউ সলভের। সো আগামী ক্লাসে আমরা বাকি অধ্যায়গুলো 8, 9, 10 এই চ্যাপ্টারগুলো আমরা সলভ করব। সো ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের রাত 8টা কিন্তু তোমাদের শুরু হবে, তোমাদের সিভিক্স, তোমাদের সিকিউ সলভ করা শুরু হবে একটু পরেই। তো সবাই যুক্ত হয়ে যাবে, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম।